আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা একটি ভিন্ন স্বাদের খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম ইঁদুরের কল। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর হ্যাঁ, শ্রী সমরেশ মজুমদারের আর যে গল্পগুলি এই চ্যানেলে আমি পড়েছি তার প্লেলিস্ট দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আপনারা সময় মতো না শোনা গল্পগুলি শুনে দেখতে পারেন। শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প ইঁদুরের কল। নিরাপদ একজন বাঙালি প্রৌঢ়ের নাম, যার কোনো উজ্জ্বল অতীত নেই। তার ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামানোর দরকার আছে বলে সে মনে করে না। বর্তমানে সে সদাগরি অফিসে চাকরি করে। যা বেতন পায় তাতে 3 বেলা খাওয়া, ইলেকট্রিক বিল মেটানো, ঠিকই ঝিয়ের মাইনে, কেবেলের পাওনা মিটিয়ে বন্ধ থাকে না। তবে প্রত্যেক শনিবার সন্ধ্যায় সিনেমা দেখতেই অনেকটা বেরিয়ে যায়। নিরাপদর অফিসে যাতায়াতের খরচ নেই। 3 কিলোমিটার পথ সে হেঁটেই যায় আসে। এতে শরীর চাঙ্গা থাকে, পয়সা বাঁচে এবং ধুতি ও শার্ট নষ্ট হয় না। বাসে উঠলে সোমবারের ভাঙা পোশাক মঙ্গলবারে পরা যায় না। নিরাপদ হেঁটে অফিসে গিয়ে টুলে বসে কাজ করে। চেয়ারে বসলেই হেলান দিতে হয়, তাতে শার্টে ভাঁজ পড়তে বাধ্য। কোথাও গেলে কখনোই বসে পড়ে না। সোমবারের ভাঙা ধুতি শার্ট শনিবারে দেখলে যে কেউ বলবে আজই নিরাপদ পড়েছে ওগুলো। শুধু শনিবার সন্ধ্যায় সিনেমা হলে সিটে আরাম করে হেলান দেয় সে, কারণ রবিবার ওগুলো কেচে ফেলবে। বলা অনাবশ্যক, নিরাপদ অবিবাহিত। গত 35 বছরে হিন্দি চলচ্চিত্রের নায়িকারা ছাড়া কোনো নারী তার জীবনে আসেনি। শনিবারে দেখা সিনেমার নায়িকার সঙ্গে সে দিব্যি 7 দিন থাকতে পারে। বাবা মারা গিয়েছেন ছেলেবেলায়, মা গত হয়েছেন বছর 10 আগে দাদার বাসায়। নিরাপদর মনে হয় সে দিব্যি আছে। নিরাপদ কোনো রাজনীতি করে না, অফিস ইউনিয়নের ঝুটঝামেলায় সে নেই। এই কারণে অনেক কথা শুনতে হয়েছে তাকে, কিন্তু সে পাল্টা অজুহাত দেখায় না, হাসি মুখে মেনে নেয়। নিরাপদ এতদিনে বুঝেছে যে কোনো উত্তেজনার আয়ু ক্ষণস্থায়ী। ঠিকই থাকা সত্ত্বেও সে নিজেই রান্না করে। খাওয়া শেষ হওয়ার পর আজকাল মনে হয় এত পরিশ্রম করে যা তৈরি হলো তা খেয়ে ফেলে শেষ হয়ে যাচ্ছে। উল্টো দিকে প্রবল খিদে, সামান্য খাবার পেলেই উধাও হয়ে যায়। এসব বিষয় ভাবতে তার ভালো লাগে। ইদানিং নিরাপদ তার টিভির নব ঘুরিয়ে যেসব চ্যানেলে ভূতের গল্প দেখায় তাদের খুঁজে বের করছে। মানুষ মারা গেলে ভূত হয়, বেঁচে থাকার সময় যাকে কেউ পাত্তা দেয় না, ভূত হলে তার ভয় কাঁপে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে নিরাপদর কাছে। মুশকিল হলো এইসব অনুষ্ঠান হয় রাত 10টার পরে, ফলে 11টার সময় বিছানায় শুয়ে চট করে ঘুম আসে না। ড্রাকুলা, ঘোস্ট, ভূত, পেতনি, শাকচুন্নিদের মিছিল শুরু হয়ে যায় চোখের সামনে। কদিন আগে একটু সর্দি হয়েছিল নিরাপদর, কড়া রোদে হেঁটে অফিসে গিয়েছিল। বোধহয় সেই কারণে বিকেল থেকে শরীর ম্যাজ করছিল।
সন্ধেবেলায় শুয়ে পড়েছিল, খাওয়ার জন্যও ওঠেনি। চাদর মুড়ি দিয়ে ঘুমোলে বেশ আরাম হয় নিরাপদর। হঠাৎ হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল তার। চাদর সরালো মুখ থেকে। ঘর অন্ধকার। শব্দটা মানুষের গলা থেকে বের হচ্ছে, গোঙানির। তাজ্জব হয়ে গেল নিরাপদ। এই ঘরে মানুষ কি করে গোঙাতে আসবে? ঘোষ নয় তো, ড্রাকুলা কখনো গোঙাবে না। এবার ভাবল, চাদর মুড়ি দিয়ে পড়ে থাকাই উচিত। টিভিতে যাদের দেখলে শিহরণ জাগে, সামনাসামনি দেখা ঠিক নয়। কিন্তু সেই সময় ঘরে নীল আলো জ্বলে উঠল। চোখ খুলতেই চমকে গেল নিরাপদ। একটা রোগা বেঁটে লোক চেয়ারের উপর পা তুলে ঝুঁকে কিছু দেখছে। এই যদি ভূতের চেহারা হয়, তাহলে উঠে বসাই যেতে পারে। চাদর সরিয়ে উঠে বসে লোকটা ফিনফিনে নীল আলোয়। তাকে দেখতে পেয়েই নাকি খিঁচিয়ে উঠল। অদ্ভুত মানুষ তো, অদ্ভুত মানুষ তো আপনি। গর্ভবতী ইঁদুর পুষে রেখেছেন। উফ, বুড়ো আঙুলে এমন কামড়েছে যে রক্ত বন্ধই হচ্ছে না। ইঁদুর? নিরাপদর মুখ থেকে বেরিয়ে এলো। সে কি? ন্যাকামি হচ্ছে, জানেন না এই ঘরে আপনি ইঁদুর পোষেন না? উফ, দিনের বেলায় ওরা থাকে না, তাহলে আজ রাত্রে কোনো গর্ত দিয়ে ঢুকে পড়েছে। নিরাপদ বিছানা থেকে নেমে বড় আলোটা জ্বালালো। সঙ্গে সঙ্গে লোকটা বলে উঠল, এই সেরেছে, কড়া আলো জ্বালবার দরকার কি? নিরাপদ মেঝেতে তাকালো। কোনো ইঁদুরকে দৌড়তে দেখল না। তারপর লোকটিকে দেখল। এরকম নেংটি ইঁদুরের মতো চেহারা সে আগে কখনো দেখেনি। তার উপর চ্যাপলিনের মতো গোঁফ রেখেছে। নিশ্চয়ই এটা আসল চেহারা নয়। ভূতেরা তো ইচ্ছে মতো চেহারা ধরতে পারে, কড়া আলো তারা সহ্য করতে পারে না। সে ঢঙ্কিলে জিজ্ঞাসা করল, আপনি কে? এখানে কেন এসেছেন? লোকটা গোল গোল চোখে তাকালো। নিরাপদর মনে হলো এখনই হাওয়ায় মিলিয়ে যাবে, কিন্তু সুযোগ এসেছে যখন, তখন সেটা হতে দেওয়া উচিত নয়। তাই চটপট বলল, আপনি অতিথি? অতিথিকে নারায়ণ বলা হয়? নারায়ণ? না না, আমার নাম নারায়ণ নয়, উল্টো পাল্টা বলবেন না। আপনি এখানে কেন এসেছেন যদি দয়া করে বলেন? মাল হাতাতে, যাকে লোকে চুরি বলে, বুঝলেন? আমি একজন চোর। সন্ধেবেলায় ঘরে ঢুকবার পর অনেকক্ষণ বাইরের দরজাটা খুলে রেখেছিলেন, তখনই নিঃশব্দে ঢুকে পড়েছি। তারপর দেখলাম চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। আমি ধীরে সুস্থে খাবার খেয়ে মাল যা নেওয়ার নিয়ে সটকে পড়তাম, টেরও পেতেন না। কিন্তু খাওয়ার পর মনে হলো অনেকটা সময় আছে, একটু রেস্ট নিয়ে নিই। ওই চেয়ারে বসে রেস্ট নিতে গিয়েই একটা ইঁদুরের গায়ে পা দিয়ে ফেলতেই একটা অসভ্যের মতো কামড়ে দিল। উফ! তার মানে তার মানে আপনি ভূত প্রেত নন, একজন চোর? আশ্চর্য, ভূত প্রেতের কি শরীর থেকে রক্ত বের হয়? তা ঠিক জানি না, তবে রক্ত চুষে খায়, ড্রাকুলা বলে তাদের। দূর, ওরা তো সাহেব মেম সাহেব ভূত। বেঁচে থেকে মানুষের রক্ত চুষে চুষে বড় লোক হতো, মরে গিয়ে খাঁটি রক্ত চষে। ওষুধ আছে কিছু? ওষুধ? নিরাপদর খেয়াল হলো। ধুলো, ডেটল আর ব্যান্ডেজ বের করে সে বলল, আচ্ছা, পা চেয়ারে তুলুন ভাই। ভালো করে বেঁধে দিতেই চেয়ারে বসে পড়ল লোকটা। আমাকে নিতাই বলে ডাকবেন, তার রাতটা এখানেই থেকে যাই। আপনি মানুষটা খারাপ নন, তাই কথা দিচ্ছি কোনো কিছু চুরি করব না।
আপনি কোথায় থাকেন নিতাই বাবু? ও, চোরেরা ঠিকানা বলে না, জানেন না? আচ্ছা, একজন চোর দেখেও আপনি চেঁচামেচি করে পুলিশের হাতে তুলে দিলেন না কেন? আপনাকে প্রথমে চোর বলে ভাবিনি, রোজ তো ভূতের ছবি দেখি, তাই ভেবেছিলাম। লজ্জা লজ্জা গলায় বলল নিরাপদ। ও, আপনি স্বচক্ষে তাদের দেখেছেন? নিতাই জিজ্ঞাসা করল। মাথা নাড়ল নিরাপদ। না। তা বলি কি, আপনি কখনো কলকাতার বাইরে যাননি? আবার মাথা নেড়ে না বলল নিরাপদ। তাহলে আর কি করে বলবেন? বাপের মুখে শুনেছি এককালে এই কলকাতায় চোরেরা বেশ ভালোভাবেই ছিলেন। ভারত স্বাধীন হতেই তেনারা কলকাতার বাইরে চলে গেছেন। তার মানে? নিরাপদ অবাক। ওই যে স্বাধীনতার পর দেশ দুটুকরো হলো, তখন লক্ষ লক্ষ মানুষ চলে এলো পাকিস্তান থেকে, আর এসে জমে গেল এই কলকাতাতেই। বাপের মুখেই শুনেছি। তাই তেনারা শান্তিতে না থাকতে পেরে চলে গেলেন গ্রামে গঞ্জে। আর থাকে, আঙুলটা কন কন করছে। তা একবার ডাক্তার দেখিয়ে নেবেন। ইঞ্জেকশন টিঞ্জেকশন। বিরক্ত হলো নিতাই। হ্যাঁ, দেখছেন চুরি করে খাই, আজকে রাতটা বেকার গেল। আর খরচা বাড়াতে বলবেন না তো। তার চেয়ে রাত তো বেশি নেই, এইখানে ঘুমিয়ে নিলে কেমন হয়? অবশ্য আলো ফুটলে যদি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে জানিয়ে রাখি, সঙ্গে কিন্তু ছুরি আছে, ক্যাঁক করে পেটে চালিয়ে দেব। না না, আপনি নিশ্চিত থাকুন। আপনাকে পুলিশে দিলে আমাকেও ঝামেলায় পড়তে হবে, অফিস কামাই করে যেতে হবে সাক্ষী দিতে। তাছাড়া আপনি কত জানেন, ভারত ভাগের জন্য যেসব সমস্যা হয়েছে, তার এই দিকটার কথা তো জানতামই না। আমি চাদর আর বালিশ দিচ্ছি, আপনি ঘুমোন, নিরাপদ বলল। কিছুক্ষণের মধ্যে নিতাই এত জোরে নাক ডাকতে শুরু করলো যে উঠে বসলো নিরাপদ। কোনো চোরের এইভাবে নাক ডাকা উচিত নয়। শেষ পর্যন্ত বাধ্য হলো সে নিতাইকে জাগাতে। এত জোরে নাক ডাকছে যে আমি ঘুমোতে পারছি না। হ্যাঁ, ওই হলো মুশকিল। অনেক চেষ্টা করেছি, কিন্তু ঘুমিয়ে পড়বার পর কিছুতেই আওয়াজটাকে কমাতে পারিনি। একবার এক বাড়িতে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এই শালা নাক ডাকার জন্যে ধরা পড়ে নাম ঠ্যাঙানি খেয়েছি। তবে কি জানেন, যে বাড়িতে কেউ এরকম করে নাক ডাকে সেই বাড়িতে নিশির ডাক শোনা যায় না, নিরাপদে থাকে সবাই। নিতাই উঠে বসল। নিশির ডাক? নিরাপদ পুলকিত হলো। হ্যাঁ, জলার ভূত। পরিচিত লোকের গলা নকল করে ডেকে বাইরে নিয়ে এসে জলে ডুবিয়ে মারে। শুনেছি সঙ্গীর অভাব হলে এইরকমই করে। এসব সত্যি? সত্যি মানে? আপনি বিশ্বাস করবেন না? কাউকে না দেখলেই যে মিথ্যে হয়ে যাবে? মিথ্যে হয়ে যাবে? অদ্ভুত কথা। কি উঠল নিতাই। না, মানে বিজ্ঞান বলছে ভূত প্রেত বলে কিছু নেই, ওগুলো নাকি কুসংস্কার। এর বিরুদ্ধে আন্দোলন করছেন ওরা। তাই? ওরা কি ভগবান দেখেছেন? কেউ দেখেছে? যে দেখেছে সে কি আর পাঁচজনকে ডেকে দেখাতে পেরেছে? পারেনি তো। তাহলে তাহলে ভগবান বলে কিছু নেই? ওদের বলুন না এই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে, মেরে পাবলিক বৃন্দাবন দেখিয়ে দেবে। ভূতেরা অনগ্রসর বলে তাদের নিয়ে যা খুশি করা যায়, তাই না? বেশ কেঁপে গেল নিতাই। তারপর রায় দিল। শুনুন মশাই, মরে গেলে ভূত হয়, মরে যাওয়ার পর কেউ ভগবান হয় না।
আপনি দেখতে চান? একটু দ্বিধাগ্রস্ত হয়েও শেষ পর্যন্ত মাথা নেড়ে হ্যাঁ বলল নিরাপদ। নিরাপদর অফিসে পরপর 2 দিন ছুটি। মিতাই বলে গিয়েছিল সকাল 7:30টার মধ্যে শালিমার স্টেশনে চলে আসতে। স্টেশনটা ঠিক কোথায় জানা ছিল না। পৌঁছতে 10 মিনিট দেরি হয়ে গেল। নিতাই পাজামার শার্ট পরে দাঁড়িয়েছিল। ঝটপট টিকিট কাটুন, দুটো দুটো দীঘা, ট্রেনেই ছাড়লো বলে। জনমানব শূন্য বিশাল প্ল্যাটফর্মের পাশে দাঁড়ানো ট্রেনে পা দিতেই সেটা চলতে শুরু করলো। নিতাই শুঁটকি মাছের চেহারা নিয়ে বসা মাত্রই ঢুলতে শুরু করলো। নিরাপদও বসলো না। এই শার্ট আর ধুতি আরও 2 দিন চালাতে হবে। সে দাঁড়িয়েই রইল কিছুক্ষণ, তারপর হেঁটে দরজার পাশে গেল। খবরের কাগজে পড়েছে এরকম একটা ট্রেনের কথা যা 7 তাড়াতাড়ি দীঘায় পৌঁছে যায়, কিন্তু তারা এই ট্রেনে ফিরতে পারবে না। নিতাই আশ্বাস দিয়েছে রাতের বাস ধরে ভোরে ফিরে যাবে কলকাতায়। না, শার্টটা বাঁচানো গেল না। রাতের বাসে তো বসেই যেতে হবে। নষ্ট যখন হবে তখন আর কষ্ট করে লাভ কি। নিরাপদ একটা ফাঁকা সিটে বসে পড়ল। ট্রেন থেকে নেমে নিতাই বলি শরীরটা খাওয়ার চাইছে, কষ্ট না দেওয়াই ভালো বলুন। তা চলুন। একটা পাইস হোটেলে ঢুকে সেই ভাত তরকারি মাছের অর্ডার দিল। ওই রকম একটা শুটকো লোক যে অত ভাত খেতে পারে তা না দেখলে বিশ্বাসই করতো না নিরাপদ। হাত ধোয়ার পর নিতাই জিজ্ঞাসা করল, আপনি কি দাম দেবেন? মানে? না, দিতে চাইলে দৌড়তে হবে। দৌড়তে পারবেন তো? ভ্যাট বলে নিরাপদ দাম মিটিয়ে দিতে দেখল 50 টাকা বেরিয়ে গেল। একটা ভ্যান রিক্সাওয়ালার সঙ্গে দৌড়াদৌড়ি করে নিরাপদকে নিয়ে উঠে বসলো নিতাই। বলি ইচ্ছে করলে আছোয়া হতে পারেন, অনেকটা পথ কিন্তু। কোথায় যাচ্ছি আমরা? তেনাদের দেখতে। নিরাপদ চারপাশে তাকালো। দূরে বালির ঝড় উঠেছে। ঘণ্টাখানেক বাদে ভ্যানওয়ালা বলল, আর যাবে না, আর যাবে না। নিতাই তর্ক করল, কিন্তু লোকটা অনড়। অতএব 30 টাকা লোকটার হাতে গুনে দিতে নিরাপদও শুনল। আফসোস করবেন না, সুদে মূলে উসুল হয়ে যাবে। মানে? খিচিয়ে উঠল নিরাপদ। হাঁটুন হাঁটুন। নিতাই হাঁটতে শুরু করলো। বালি, কাঁটা ঝোপ, চড়াই উতরাই, বিশাল ঝাউ গাছের জঙ্গল। নিতাই বলল, এসে গেছি। ওই দেখুন, গাছের ডালে কত ন্যাকড়া বাঁধা রয়েছে, দেখছেন তো? ওগুলো কিন্তু শুধু ন্যাকড়া নয়, তেনাদের রাস্তা না। দিনের বেলায় ওখানে থাকেন। সে কি? গা ছমছম করে উঠল নিরাপদর। কোনো লোক তো চোখে পড়ছে না, একটা ছাগলও নয়। সন্ধ্যের পর জায়গাটা যে ভয়ঙ্কর হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। জীবনে কখনো কোনো ব্যাপারে সে উৎসাহ দেখায়নি। কি দরকার ছিল এই নিতাইয়ের কথায় নাচার? টিভিতে ভূতের অনুষ্ঠান দেখেই তার কাল হলো। পকেটে এখনো সতিনেক আছে। নিতাইয়ের লোকজন যদি সেটা চিন্তাই করে নেয় তাহলে তো কলকাতায় ফেরাই হবে না। এই সময় নিতাই বলল, চলুন চলুন, খেন্তির ঘুম ভাঙবার সময় হয়েছে। খেন্তি? খেন্তিকে? নিরাপদ শুনল। ঝাউ গাছে হাওয়ায় অদ্ভুত শব্দ তুলেছে। আমার ওয়াইফ। ঝাউ গাছের জঙ্গলে ঢুকলো নিরাপদ। সামনে কয়েকটা ঝাউ গাছের আড়াল, মাঝখানে অনেকটা খোলা বালি। খোলা বালিতে সে একটি সুন্দর বাঁশ বাখারির ঘর দেখতে পাবে কল্পনা করেনি নিরাপদ। ঘরটির উল্টো দিকে একটি চালার নিচে ভয়ঙ্কর নারী মূর্তি দাঁড়িয়ে আছেন। তার সামনে হাঁড়ি কাঠ। তাই সাষ্টাঙ্গে প্রণাম করে বলল,
ইনি মা নরকেশ্বরী, খুব জাগ্রত দেবী। প্রতি শনিবার এবং অমাবস্যায় এইখানে শয়ে শয়ে ভক্ত আসেন। এসে তারা সপ্তাহের ভোগ নিয়ে যান। অন্যদিন তাদের আসা নিষেধ। কুকুরগুলো পুকুরগুলো কোথায়? চারপাশে তাকালো সে। কুকুর? হ্যাঁ হ্যাঁ, 6টি কুকুর এই জায়গা পাহারা দেয়। আজ কোথায় গেল? নিতাই ঘরের দরজায় গিয়ে উঁকি মারতেই নারী কণ্ঠের হুঙ্কার শোনা গেল। কে? ওখানে কে? এত বড় সাহস! এখানে আসার দিন যে আজ নয়, তা ভুলে গিয়েছিস? তড়িঘড়ি নিতাই বলে উঠল, আমি গো, নিরাপদবাবুকে নিয়ে আসতে হলো। আমার শঙ্করাকে সঙ্গে এনেছ? সে তোমাকে কোন বৈতরণী পার করাবে? হ্যাঁ? ঘরের দরজায় যিনি আবির্ভূত হলেন তাকে দর্শন করে হাঁ হয়ে গেল নিরাপদ। নিতাইয়ের থেকে অন্তত 1 ফুট বেশি লম্বা, চূড়া করে বাঁধা চুল, সুলাঙ্গি হলো, শরীরে বাঁধনি আছে, গায়ের রং কাঁচা সোনার মতো। আর চোখ যে কারোর অত বড় হয়, টানা হয়, জানা ছিল না। সেই চোখ ঘুরিয়ে তিনি নিরাপদকে দেখলেন। তারপর অদ্ভুত হেসে বললেন, শেষ পর্যন্ত আসা হলো? নিরাপদ বলল, "অ্যাঁ, জন্মের মধ্যে কর্ম এই একবারই হয়। পুরুষ মানুষ মানেই লজ্জা লম্পট, মনে শরীরে কিটকিলবিল করছে। কিন্তু এ তো দেখছি অনাঘ্রাত ভুল। আহা, প্রকৃত আধার।" একটা মাদুর বিছিয়ে দিয়ে তিনি বললেন, বসা হোক। তবে মাঝরাতে আলাপ হয়েছে তো ঠিক চিনেছি, কিন্তু কুকুরগুলো কোথায়? ঘুম পাড়িয়ে রেখেছি, সন্ধ্যের মুখে জাগাবো। তা নামখানা কি? নিরাপদর দিকে তাকিয়ে প্রশ্ন। তাই সে মুখ খুলল, আগে নিরাপদ মিত্র। কুটিল কায়েদ, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। তা আগমনের কারণ? তেনাদের দেখতে চায়। নিতাই টুক করে বলল, চুপ চুপ, নিশ্চয়ই চুরি করতে গিয়ে ধরা পড়েছিলে, ঠিক কি না? মাথা নাড়ল নিতাই। তুমি মাইরি কি করে যে সব ঠিকঠাক বলে দাও, ওই আর কি। এবার দূর হও। তা কি করে সম্ভব? ওকে নিয়ে এসেছি যে ফেরত নিয়ে যেতে হবে। আসলে ওর বাসনা তেনাদের দেখবেন। সন্ধ্যের পর যদি দেখিয়ে দাও, তাহলে রাতের বাস ধরবো আমরা। কথা দিচ্ছি, একটাও কথা বলবো না, মুখে কুলুপ মেরে পড়ে থাকবো। না, তুমি এই চৌহদ দিতে থাকবে না। যাও, নিগার বাসকুমটিতে গিয়ে বসে থাকো গে। আপদ। দ্রুত ঘরে ঢুকে গেলেন তিনি। বেরিয়ে গেলেন তখনই, এই নাও 50 টাকা, যা গিলবা সেখানে গিয়ে গেল। খপ করে টাকাটা নিয়ে নিতাই নিরাপদর দিকে ঘুরে দাঁড়ালো। তাহলে আমি চলি, স্বাদ মিটে গেলেই চলে আসবেন দিঘার বাসঘুমটিতে। কিন্তু আচ্ছা, আমরা যেখানে ভ্যান রিক্সা থেকে নেমেছিলাম সেখানেই আপনার জন্য অপেক্ষা করব কোনো। হনহনিয়ে চলে গেল নিতাই। এই যে এই যে গামছার ধুতি, পাশেই পুকুর আছে, ডুব দিয়ে আসা হোক, পথের ময়লা ধুয়ে যাবে। আমি ততক্ষণে খাবারের ব্যবস্থা করি। গামছার কাপড় হাতে নিয়ে নিরাপদ জিজ্ঞাসা করল, এসব কি না করলেই নয়? দুষ্টু, জলে নামতে এত ভয় কেন? এদিকে যে বেলা পড়ে যাচ্ছে। স্নান শেষে ধুতি পরে গা মুছে
নিজের ধুতি গেঞ্জি শার্ট পরিপাটি ভাঁজ করে ফিরে আসতেই কোথাও শিয়াল ডেকে উঠল ভর বিকেলে। আয় আয়, চলে আয়, খাবারের গন্ধ পেয়েছে। আয় রে, আয় আয়। হাত থালা ভাত হাতে নিয়ে ঘরের ওপাশে গিয়ে দাঁড়ালেন তিনি। সঙ্গে সঙ্গে জঙ্গলের ওপাশ থেকে বেরিয়ে এলো শিয়ালটা। মাটিতে ঢেলে দেওয়া ভাত গোগ্রাসে খেয়ে চুপচাপ বসে রইল। এক থালা ছাড়ানো ফল ঘরের ধাওয়ায় রেখে তিনি বললেন, খাওয়া হোক। নিরাপদর ফল খাওয়ার অভ্যেস নেই। বারান্দার এক কোণে শার্ট ধুতি রেখে সে মাথা নাড়ল। আমার খিদে পায়নি। যখন পাবে খেয়ে নিলে খুশি হব। যাই, পুজোয় গিয়ে বসি। মহিলা গিয়ে বাবু হয়ে বসলেন মা নরকেশ্বরীর সামনে। প্রদীপ জ্বাললেন, তারপর হাত জোড় করে যা গাইতে লাগলেন তার মাথা বুঝল না নিরাপদ। অন্ধকার নেমে এসেছে পৃথিবীতে। আকাশে একটু মেঘ, হাওয়া নেই। মহিলা মন্ত্রপাঠ করতে করতে উঠে দাঁড়ালেন। তারপর সোজা হয়ে বসে থাকা নিরাপদর সামনে এসে তার বুকে হাত রাখলেন। তেনাদের দেখতে চেয়েছিলি? হাঁক চকিয়ে গেল নিরাপদ। না, মানে? কাকে দেখবি? ব্রহ্মদত্তী? ব্রহ্মদত্তী? মামদভূত, মেচভূত, জলার ভূত, ঝাউ ভূত, নাকি শাঁকচুন্নি? কাকে দেখার ইচ্ছে তোর? এতক্ষণ ভাববাচ্ছে কথা হয়েছে, এবার সরাসরি তুই। কেঁপে উঠল নিরাপদ। কাউকে না, কাউকে না। তাহলে তাহলে এসেছিস কেন? বিশ্বাস হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে তেনারা আছেন। কিন্তু না দেখলে ফিরতে পারবি না। ঠিক করে বল, কাকে দেখবি? ভয় নেই তোর? আমি তো আছি। আর ছড়ালো না নারী। ড্রাকুলা? সেটা আবার কে? কোনো হিন্দু ভূতের নামই হয় না। ঠিক আছে, ঠিক আছে, তুই বাড়ি যা। তবে তোর সঙ্গে একজন শাঁকচুন্নিকে পাঠিয়ে দিচ্ছি। ও এখানে থাকতে চাইছিল না। ও তোকে পাহারা দেবে বাকি জীবনটা, তোকে বিপদ থেকে রক্ষা করবে। অন্য ভূতেরা টের পাওয়ার আগেই ওকে নিয়ে চলে যা, যা যা যা। সেই ফিনফিনে অন্ধকারে হাঁটা শুরু করে শেষ পর্যন্ত দৌড়তে লাগলো নিরাপদ। পেছনে যেন কিসের শব্দ হচ্ছে। ঘাড় ফিরিয়ে সে দেখতে সাহস পাচ্ছিল না কোনো শাঁকচুন্নি পেছন পেছন আসছে কিনা। মাসকুমটিতে যখন পৌঁছলো তখন নিরাপদ শরীরে শক্তি নেই। লোকজন ভিড় করলো। নিতাই উদয় হয়ে জিজ্ঞাসা করলো, এ কি আপনি? ধুতি শার্ট কোথায় রেখে এসেছেন ওখানে? চলুন চলুন, ফেরত নিয়ে আসি। নিরাপদ কোনো মতে না বলল। নিতাই একটা ট্রাক ড্রাইভারকে ধরে নিরাপদকে নিয়ে ফিরে এলো কলকাতায়। তারপর থেকে সে আর ঘর থেকেই বেরোচ্ছে না। কেবলই মনে হচ্ছে তার ঘরে কেউ আছে। উঠতে বসতে পাশ ফিরতে মনে হচ্ছে সে এখন আর একা নেই। নিরাপদ এখন ধুতি জামা পরে খাটে চেয়ারে স্বচ্ছন্দে বসে। এখন আর নিজেকে একা মনে হয় না। শুধু শুধু তার ঘরে ইঁদুরের সংখ্যা খুব বেড়ে গেছে।